পাইথন এটা তো শুধু একটা কোডিং ল্যাঙ্গুয়েজ না, এর পেছনে একটা আস্ত জগৎ আছে। তো চলুন আজ আমরা সেই জগতের ভেতর একটু উকি দিই, দেখি একটা কোড লেখার পর থেকে সেটা রান হওয়া পর্যন্ত আসলে কি ঘটে। আচ্ছা, এই যে দেখুন স্ক্রিনে একটা লাইন কোড, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। কি সহজ, তাই না? কিন্তু এই সাধারণ দেখতে কমান্ডটার পেছনে যে কত কিছু ঘটে, সেটাই কিন্তু পাইথনের আসল জাদু। একটা বিশাল লুকানো যাত্রা আছে এর মধ্যে। তো এই যাত্রার প্রথম ধাপটা হল বাইট কোড। এটাকে বলা যেতে পারে পাইথনের একটা গোপন ভাষা, যা সবসময় পর্দার আড়ালেই কাজ করে। ব্যাপারটা কি জানেন? আমরা যে পাইথন কোড লিখি, কম্পিউটার কিন্তু সেটা সরাসরি বোঝেই না। হ্যাঁ, অবাক লাগলেও এটাই সত্যি। কম্পিউটারকে বোঝানোর আগে কোডটাকে একটা অন্য রূপে নিয়ে যাওয়া হয়। এই যে অন্য রূপের কথা বললাম, এটাই হলো বাইট কোড। আচ্ছা ভাবুন তো, এটা যেন একটা ইউনিভার্সাল রেসিপি, এমন একটা ভাষায় লেখা যা মানুষ পড়তে পারে না, আবার সরাসরি মেশিনও চালায় না। এটা একটা মধ্যবর্তী ভাষা, মানে যে কোনো শেফ, মানে পাইথন এন্টারপ্রিটার, সে যে রান্নাঘরেই থাকুক না কেন, এই রেসিপিটা ঠিক বুঝে নেবে। তাহলে পুরো প্রক্রিয়াটা দাঁড়ালো এইরকম। প্রথমে থাকে আমাদের সোর্স কোড, মানে আমাদের লেখা .py ফাইলটা। এরপর পাইথন নিজে থেকে এটাকে কম্পাইল করে, আর এই কম্পাইলেশনের পরেই তৈরি হয় বাইট কোড, যা একটা .pyc ফাইলে সেভ হয়ে থাকে। বেশ, তাহলে প্রশ্নটা হলো, কম্পিউটার যদি আমাদের কোডও না বোঝে, আবার এই বাইট কোডও সরাসরি না চালায়, তাহলে চালায়টা কে? আর এখানেই আসছে আমাদের গল্পের মূল চরিত্র। এর উত্তর হল পাইথন ভার্চুয়াল মেশিন, বা সংক্ষেপে পিভিএম। মনে আছে সেই শেফের কথা বলেছিলাম? এই পিভিএমই হল সেই মাস্টার শেফ। এর কাজ হলো বাইট কোডের ওই রেসিপিটা লাইন বাই লাইন পড়া এবং সেই অনুযায়ী কাজ করে আমাদের ফাইনাল আউটপুটটা দেওয়া। তার মানে আসল ইঞ্জিনটা কিন্তু এই পিভিএম, এই সব কাজ সামলায়। আর এর সবচেয়ে বড় সুবিধাটা কি জানেন? এই পিভিএম থাকার কারণেই পাইথনের কোড একবার লিখলে সেটা উইন্ডোজ, ম্যাক, লিনাক্স সব জায়গায় চলে, কোড বদলাতে হয় না। আর এই ব্যাপারটাকেই তো বলে পোর্টেবিলিটি। এখন এই কোড অন্যদের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটা দারুণ ব্যবস্থা আছে, নাম হলো ফ্রোজেন বাইনারি। এটাকে ভাবতে পারেন একটা টিফিন বক্সের মতো, যেখানে আপনার প্রোগ্রাম মানে বাইট কোড আর সেটা চালানোর জন্য যা যা দরকার মানে পিভিএম, সবকিছু একসাথে প্যাক করা থাকে। ফলে যার কম্পিউটারে পাইথন নেই, সেও আপনার প্রোগ্রামটা সরাসরি চালাতে পারবে। দারুণ না ব্যাপারটা? তো একটা প্রোগ্রাম চলতে গেলে তো রিসোর্স লাগে, তাই না? এর মধ্যে সবচেয়ে জরুরি একটা জিনিস হলো মেমোরি। চলুন এবার দেখি পাইথন এই মেমোরি ম্যানেজমেন্টের মতো একটা জটিল কাজ কিভাবে সামলায়। আর এখানেই পাইথনের অন্যতম বড় একটা শক্তি লুকিয়ে আছে। দেখুন, অনেক ল্যাঙ্গুয়েজে প্রোগ্রামারদের নিজে থেকে মেমোরি ম্যানেজ করতে হয়, যা খুবই ঝামেলার এবং ভুলের সম্ভাবনাও থাকে। কিন্তু পাইথন বলে, চিন্তা নেই, এই দায়িত্বটা আমার, ও নিজেই সব সামলে নেয়। পাইথন এটা করে তার নিজস্ব একটা প্রাইভেট জায়গা, যেটাকে বলে হিপ স্পেস। সেখানে সব ডেটা রেখে, আর যখন কোনো ডেটার আর দরকার থাকে না, তখন গার্বেজ কালেকশন নামে একটা প্রসেসের মাধ্যমে সেটা নিজে থেকেই পরিষ্কার করে দেয়। এর ফলে কি হয়? ডেভেলপাররা আসল কাজ মানে লজিক তৈরির দিকে মন দিতে পারে। কাজটা অনেক ফাস্ট আর সহজ হয়ে যায়। আচ্ছা, পাইথনের ভেতরের কলকবজা তো অনেক দেখা হলো। এখন চলুন একে ইন্ডাস্ট্রির অন্য বড় বড় ল্যাঙ্গুয়েজের পাশে রেখে দেখি। তাহলে এর আসল জায়গাটা কোথায় সেটা আরও পরিষ্কার হয়ে যাবে। প্রথমে আসি সি এর কথায়। দেখুন, সি আর পাইথনের মধ্যে পার্থক্যটা হলো প্রায়োরিটির। সি বানানো হয়েছে একদম র স্পিডের জন্য। এটা সরাসরি মেশিনের ভাষায় কম্পাইল হয়, তাই অসম্ভব ফাস্ট, কিন্তু এটা পোর্টেবল না। অন্যদিকে পাইথন বলে মেশিনের সময় যাক, কিন্তু ডেভেলপারের সময় বাঁচুক। তাই পাইথন হয়তো একটু স্লো, কিন্তু লেখা সহজ আর পোর্টেবল। এবার যদি জাভার সাথে তুলনা করি, তাহলে মিলটা একটু বেশি, কারণ জাভাও বাইট কোড আর ভার্চুয়াল মেশিন মানে জেভিএম ব্যবহার করে। কিন্তু পার্থক্যটা হলো ওদের ফিলসফিতে। জাভা অনেক বেশি কঠোর, নিয়মকানুন বেশি, আর পাইথন ঠিক তার উল্টো, অনেক সহজ, কোড লেখাটাও অনেক সংক্ষিপ্ত, অনেকটা বন্ধুর মতো। এই যে টেবিলটা আমরা দেখছি, এটা পুরো ব্যাপারটা একবারে চোখের সামনে নিয়ে আসে। সি ফোকাস করে পারফরম্যান্সের ওপর, জাভার মূল মন্ত্র হল একবার লেখো, সৎখানে চালাও, আর পাইথনের লক্ষ্য হল সরলতা আর কোডের সহজ পার্থতা। আসলে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজই কিছু পাওয়ার জন্য কিছু একটা ছাড় দিয়েছে। তাও দেখুন, পাইথনের মূল দর্শনটাই হল মানুষের সময়কে মেশিনের সময়ের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া। আর আজকাল যেহেতু কম্পিউটিং পাওয়ার দিন দিন সস্তা হচ্ছে, তাহলে কি এটাই প্রোগ্রামিংয়ের ভবিষ্যৎ? ডেভেলপারদের সুবিধার জন্যই কি সব ডিজাইন করা হবে? প্রশ্নটা কিন্তু ভাবার মতো।